আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে। আমি একটি বিশেষ বিষয়ে আজ আলোচনা করার জন্য, কথা বলার জন্য আপনাদের সামনে আমি এই ফেসবুকে হাজির হয়েছি। আমি একজন আবেদ আলীর কথা বলছি। আমরা নিশ্চয় এর মধ্যে সারা বাংলাদেশে যে ভাইরাল চরিত্র সেটি ছিল আবেদ আলী। মাদারীপুরের একটি থানার একজন ড্রাইভারের নাম আবেদ আলী। পেশায় তিনি পিএসসির চেয়ারম্যানের একজন গাড়ি চালক। আচ্ছা, একজন গাড়ি চালকের মাসে কত টাকা বেতন? একজন আবেদ আলী কুয়াকাটাতে সান মেরিনা যে হোটেল করেছেন, মোটেল করেছেন, এটির দামে বা কত? পত্রপত্রিকায় খবর এসেছে 100 কোটি টাকার মালিক নাকি এই আবেদ আলী। এই আবেদ আলীর অন্য একটি পরিচয় আছে। তিনি দানশীল, দয়ালু এবং অত্যন্ত ধর্মপরায়ণ। তার মুখেই যদি শুনি, তিনি বলেছেন, আমি যা ইনকাম করেছি সব টাকা আমি মসজিদে এবং আল্লাহর নামে ব্যয় করেছি, ইসলামের ধর্মীয় কাজে ব্যয় করেছি। এখন একজন ড্রাইভারের এত টাকার মালিক তো হুট করে হয়নি, কিংবা সান মেরিনাও হঠাৎ করে হয়নি। বহু বছরের তার অর্জিত টাকা দিয়ে সে এটি করেছে। পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যবসা তিনি করতেন। অর্থাৎ আমাদের দেশে এখন বহু ব্যবসা হচ্ছে, বহু ব্যবসা। এর মধ্যে নতুন একটি ব্যবসা আমরা পেয়েছি, সেটি হলো পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ব্যবসা। একজন পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার প্রতি বছরের পর বছর পিএসসির প্রশ্নপত্র ফাঁস করে, বিক্রি করে অঢেল টাকার মালিক হয়েছে, 100 কোটি টাকার উপরে। তাহলে পত্রপত্রিকায় নিউজ আসার আগে আমাদের যারা আমাদের দুদক বলি বা অন্য গোয়েন্দা সংস্থার লোকজন বলি, তারা কি এটি জানতেন না? তারা কি কখনো টের পাননি? কিংবা যেই চেয়ারম্যানের গাড়ি আবেদ আলী চালিয়েছেন বিভিন্ন সময়, পিএসসি যারা চেয়ারম্যান ছিলেন, তারা কি কখনো বুঝেননি? আমার তো মনে হয় আবেদ আলী যেমন করে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, এমন একজন দিনদার বান্দার প্রভুও হয়তো এমন দিনদার। সুতরাং আমি যেটি বলবো সেটি হলো, একজন আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে, ভালো কথা। শুধু আবেদ আলীকে ধরলে হবে না, সে পিএসসির যে চেয়ারম্যানগুলোর গাড়ি চালিয়েছে ওই চেয়ারম্যানগুলো সম্পর্কে খোঁজখবর নিতে হবে, ওই চেয়ারম্যানের অর্থ সম্পদ দেখতে হবে। শুধু তাই নয়, আমি মনে করি যে পিএসসির আবেদ আলী যেসব পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করেছেন, পাশ করেছেন, ওই সব বিসিএসের মাধ্যমে যারা অযোগ্য অদক্ষ লোকেরা, যারা পিএসসির মাধ্যমে প্রশাসনের কর্মকর্তা সেজে সরকারের লেজুর বৃত্তি করে অঢেল টাকা বানিয়েছেন এবং বানাচ্ছেন, তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং তাদের চাকরি জীবনের সমস্ত সুবিধা বাতিল করতে হবে। এমন দিনদার লোক, মানুষের তো ভাই রুচির একটা বিষয় থাকে। একটা লোক কিভাবে বলে যে আমি আমার এই অর্জিত টাকা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি? কিভাবে সে বলে? তার মানে আপনি ঘুষ খাবেন, আবার আপনি অবৈধভাবে ইনকাম করে এটা দিনের কাজে ব্যয় করবেন। অর্থাৎ কেয়ামতের মাঠে, হাসরের মাঠে কি দুটো ঘুষের পাপ, ঘুষের অন্যায় আর দান, আপনি যে দান করেছেন সেই দানের যে পুণ্য, দুইটাই কি কাটাকাটি করে কি একটা ফয়সালা হবে? এরকম চিন্তাভাবনা আবেদ আলী। আমরা আবেদ আলীকে নিয়ে কথা বলছি। আমাদের মূল টার্গেট আবেদ আলীর সাথে যারা যারা জড়িত, বিশেষ করে পিএসসি চেয়ারম্যান। অবশ্যই পিএসসির চেয়ারম্যান জানতেন তার ড্রাইভার কিভাবে অঢেল টাকার মালিক হচ্ছে, কি করতেছে। একজন আবেদ আলী ড্রাইভার থেকে আবার চেয়ারম্যানের ইলেকশন করার খায়েশ ওনার জেগেছে ওনার এলাকায়। আল্লাহর অশেষ মেহেরবানি, এলাকার লোকজন বা উনি নমিনেশন পাননি। যদি নমিনেশন পেয়ে যেতেন, তাহলে যেভাবে উনি পিএসসিকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে আপনার প্রশ্নপত্র ফাঁস করে টাকার পাহাড় গড়েছেন, ঠিক তেমনিভাবে চেয়ারম্যানের বিজয়টা উনি হয়তো একই কায়দায় ছিনিয়ে নিয়ে যেতেন। এখন কথা আর অন্য জায়গায় আরও একটি কথা আছে। সরকার পিএসসি একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি গঠন করা মানে কি? তদন্ত কমিটি গঠন করা মানে হলো ঘটনা দাপা চাপা দেওয়ার একটি প্রাথমিক প্রচেষ্টা। অর্থাৎ চলমান একটি প্রক্রিয়া। আপনি একটা চোরকে ধরেছেন,
একটা চোরকে জিজ্ঞাসা করেন তার সাথে কারা কারা জড়িত, তাদেরকে ধরে নিয়ে আসেন। এখানে কমিটি করে যাচাই বাছাইয়ের কোনো সুযোগ তো নেই। কমিটি করা মানেই আবেদ আলীর সাথে যারা সহযোগী তাদেরকে ছেড়ে দেওয়া। মানুষ ভুলে যাবে, মানুষ একসময় ধরে নিবে যে আরেকটা ইস্যু চলে আসবে, আরেকটা দুর্নীতির বিষয় চলে আসবে। যেমন আমরা দেখেছি তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী তার মেয়েকে কানাডাতে পড়াশোনা করাচ্ছে। এই যে সরকারি টাকা বিদেশে চলে যাচ্ছে, দুর্নীতি করে টাকার পাহাড় গড়তেছে, এটার সমাপ্তি কখন, কোথায় গিয়ে এটি ঠেকবে? আমি স্পষ্টভাবে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী, জাতির বিবেক এবং বিশ্বের অন্যতম রাজনীতিবিদ এবং দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যার এই শাসনামলে যারা যারা এই সব দুর্নীতির সাথে জড়িত সবাইকে ধরে খুব দ্রুত বিচার করা হোক এবং তাদের এই টাকাগুলা সরকারি হেফাজতে নিয়ে নেওয়া হোক, তাদের সম্পদগুলো সরকারি হেফাজতে নিয়ে নেওয়া হোক। পাশাপাশি আমি আবারও বলছি, কমিটি এইসব আমি বুঝি না। আমরা বুঝি, জনগণ বুঝে চোরের শাস্তি। চোর চুরি করেছে, তার সাথে কারা কারা আছে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ধরে নিয়ে আসবে এবং প্রকাশ্যে এটি পত্রপত্রিকা আসবে, মানুষ জানবে, মানুষ দেখবে পিএসসির দায়িত্ব থেকে এই অপকর্ম করেছে। সুতরাং কমিটি করে লাভ নেই। আমি মনে করি আজকে যারা শাহবাগ থেকে কোটা বিরোধী আন্দোলন করছেন, এই কোটা বিরোধী আন্দোলন বলেন, আরও অনেকে অনেক দাবিতে আন্দোলন করেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশে এখন সবচাইতে বড় কোটা হলো দুর্নীতি কোটা। আপনি দেখুন, আমি শাহবাগে যারা আন্দোলন করছে কোটা বিরোধী আন্দোলন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখেই বলছি, তাদের আন্দোলনটা কি? তাদের আন্দোলনের মেন উদ্দেশ্য হলো মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা। কোটা বাতিল করার অর্থ হলো টার্গেট একটি, পাবলিক সার্ভিস কমিশনে তারা পরীক্ষা দেবে এবং তারা বাংলাদেশের প্রশাসনে চাকরি নেবে। তার মানে কেন তাদের প্রশাসনের প্রতি এই দৃষ্টি? ওই দৃষ্টি হলো এটাও একটা কোটা, সেই কোটাটা হলো দুর্নীতির কোটা, অর্থাৎ সমস্ত কোটা বাতিল করে দুর্নীতির কোটায় ঢুকে পড়ার জন্য এই কোটা বিরোধী আন্দোলন। সুতরাং আমি মনে করি এই দুর্নীতির কোটা আমাদেরকে এটা আগে বন্ধ করতে হবে। এই দুর্নীতির কোটা যদি আমরা না ঠেকাইতে পারি, এটা যদি বাতিল না করতে পারি, তাহলে আমাদের এই আন্দোলন সবসময় চলতে থাকবে। কোটা বিরোধী আন্দোলন, কালকে আরেকটা আন্দোলন, পরশু আরেকটা আন্দোলন। পিএসসিতে পরীক্ষা দিয়ে, পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়ে প্রশাসনে চাকরি পাওয়ার জন্য যেই কোনোভাবে বারবার আন্দোলন হবে, বারবার সুযোগ সুবিধা সবাই খুঁজবে। কারণ বর্তমান সমাজে বাংলাদেশের লোভনীয় কোটা দুর্নীতি কোটা। এই দুর্নীতি কোটা বন্ধ করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী। আমি মনে করি চট্টগ্রামের আমাদের প্রিয় নেতা মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য ছেলে নওফেল ভাই, ব্যারিস্টার নওফেল ভাই, আপনি উদ্যোগ নেন, এই দুর্নীতির কোটা আগে বন্ধ করুন সবাই। দুর্নীতি কোটা বন্ধ হলেই সব কোটা বিরোধী আন্দোলন থেমে যাবে। আর আবেদ আলীকে ধরে যারা যারা সহযোগিতায় ছিল তাদেরকে ধরে আনুন। কমিটির দিকে দয়া করি কমিটি আর করেন না, কমিটি করে সময় ক্ষেপণ করেন না। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমরা চাই এটি জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবে এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম।